আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আমাদের ক্লাস শুরু 8:45-এ হওয়ার কথা, যদিও এখন 8:47 বাজে। আচ্ছা, ওইটা ম্যাটার না। আচ্ছা, ওইটা ম্যাটার, 2 মিনিট লেট করে ফেলছি, তার জন্য সরি। আচ্ছা, এখন দেখো তোমরা বোর্ডের লেখাটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যদি ক্লিয়ারলি দেখতে পারো একটু কমেন্টে জানাই দাও যে হচ্ছে বোর্ডের লেখা এবং আমাকে একদম ক্লিয়ারলি ভাবে দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম মুনতাহা। আচ্ছা, আচ্ছা, আটকে গেল গান। আচ্ছা দেখো, আমরা ক্যালকুলাস 2 নিয়ে আলোচনা করতেছিলাম, ক্যালকুলাস 2 এর প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে প্রথম চ্যাপ্টারের টাইপ 7 নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে টোটাল 8টা টাইপ, আজকে 7 এবং 8 এই দুইটা টাইপ একদম কমপ্লিট করার চেষ্টা করব, দেখা যাক কত দূর কি হয়। আচ্ছা দেখো, যা আমাদের টাইপ 7 কি, চাপ দৈর্ঘ্য নির্ণয়। চাপ দৈর্ঘ্য নির্ণয়, চাপ দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা কি? চাপ দৈর্ঘ্যকে হচ্ছে আমরা এল দ্বারা প্রকাশ করি। চাপ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করি? আমরা চাপ দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করি, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, এল। তাহলে কোন বক্ররেখার টি ইকুয়ালস টু এ বিন্দু হতে টি ইকুয়ালস টু বি বিন্দুতে চাপ দৈর্ঘ্য কি হবে? এ থেকে বি তে। এরপরে রুট ওভার ডিএক্স বাই ডিটি। ডিএক্স বাই ডিটি কি? এক্স কে টির সাপেক্ষে অন্তরীকরণ করে বর্গ করব। এরপরে কি? ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ার। তাহলে কি? ওয়াই কে টির সাপেক্ষে অন্তরীকরণ করে বর্গ করব। এরপরে কি? ডিজেড বাই ডিটি জেড কে টির সাপেক্ষে অন্তরীকরণ করে বর্গ করব। এরপরে তিনটাকে যোগ করে দেবো, যে বর্গ বর্গ করার পরে যেটা আসবে সেটা, সেই তিনটাকে আমরা একসাথে যোগ করব। যোগ করার পরে সেটাকে আমরা বর্গমূল করব, অর্থাৎ রুট করে দেব। এরপরে কি? ডিটির সাপেক্ষে যোগদীকরণ করে দেব। তাহলে আমাদের কি হবে? চাপ দৈর্ঘ্যটা নির্ণয় হয়ে যাবে। আচ্ছা, চাপ দৈর্ঘ্যটা নির্ণয় হয়ে যাবে। তাহলে এখানে লিখে রাখছি ধাপ সমূহ। ধাপ সমূহটা তোমরা একবার রিডিং পড়ে নিও, তারপর আমি পড়ে দিচ্ছি। দেখো দেখি, ভেক্টর সমীকরণ দেওয়া থাকলে পরামিতিক সমীকরণে রূপান্তর করব। এই অধ্যায়ের নাম কি? ভেক্টর মান ফাংশন না? অবভিয়াসলি তোমাকে ভেক্টর ফাংশন দিয়ে দিবে। ওই ভেক্টর ফাংশন থেকে আমাদের কি পরামিতিক ফাংশনে রূপান্তর করতে হবে। কেন পরামিতিক ফাংশনে রূপান্তর করতে হবে? কারণ আমাদের এক্স ওয়াই জেড এই তিনটার মান লাগবে। এই তিনটার মান ভেক্টর ফাংশন থেকে কিভাবে পাবো? পরামিতিক ফাংশনে রূপান্তর করার পরেই তো আমরা এক্স ওয়াই জেড পাবো, তাই না? হ্যাঁ। এরপরে কি করতে হবে? এক্স কে টির সাপেক্ষে অন্তরীকরণ করে বর্গ করব, ওয়াই কে টির সাপেক্ষে অন্তরীকরণ করে বর্গ করব, জেড কে টির সাপেক্ষে অন্তরীকরণ করে বর্গ করব, বর্গ করব। ঠিক আছে। এরপরে 2 নং থেকে প্রদত্ত মান, অর্থাৎ এই তিনটা যে বর্গ করলাম, এই তিনটা বর্গ করার পর যে মান আসবে সেই তিনটা মান আমরা যোগ করব। যোগ করার পরে যোগফলকে আমরা রুট করব, অর্থাৎ বর্গমূল করব। এরপরে কি বলছে? প্রাপ্ত বর্গমূলকে এ থেকে বি সীমার মধ্যে যোগদীকরণ করে চাপ দৈর্ঘ্য নির্ণয় করব। আশা করি কিছুই বোঝো নাই। যারা বুঝছো তারা অনেক ট্যালেন্টেড, কারণ তোমরা ম্যাথ দেখার আগেই তোমরা বুঝে গেছো। আর যারা বোঝো নাই তারা আমার মতন স্টুডেন্ট, নর্মাল স্টুডেন্ট। আচ্ছা, তাহলে অথবা কি একদম সরাসরি ভাবে ম্যাথ করব। সরাসরি কিভাবে ম্যাথ, সেটা আমি ম্যাথেই দেখাচ্ছি। তো বলো, ধাপ ক্লিয়ার কিনা? বলো বলো, ধাপ ক্লিয়ার কিনা? ধাপ ক্লিয়ার থাকলে তাহলে আমরা কোথায় যাব? ম্যাথ করব, বলো। আচ্ছা, আরজু বলছে এটা কি লাস্ট টাইপ? না, এইটা লাস্ট টাইপ না, এরপর আর একটা টাইপ আছে, ওইটা হবে আমাদের লাস্ট টাইপ। আচ্ছা, মাথা স্লো ভাই, বুঝি না, লাইভ শেষে আবার দেখবো। আচ্ছা, লাইভ শেষে আবার দেখা লাগবে না, ক্লাসের মধ্যে সব বুঝে যাবা। যখন আমি ম্যাথ করাবো তখনই সব বুঝে যাবো, বুঝছো ভুবন? ঠিক আছে, বলো ক্লিয়ার কিনা এটা? তাহলে আমরা ম্যাথে যাবো।
আচ্ছা, যাদের কাছে বই আছে তারা উদাহরণ 41 নাম্বারটা দেখো। আচ্ছা হ্যাঁ, যাদের কাছে বই আছে তারা উদাহরণ 41 দেখো কি বলছে। আমাদের উদাহরণ 41 দেখো, একদম ডিরেক্ট পরামিতিক সমীকরণটা দিয়ে দিছে, অর্থাৎ এক্স ওয়াই আর জেড এর মানই দিয়ে দিছে আমাদের কাছে। কি দিয়ে দিছে দেখো। আচ্ছা, এই ধাপ তো ক্লিয়ার, ঠিক আছে, ধাপটা মুছাই দিই। দেখো কি বললাম, উদাহরণ 41 পড়ো, তোমরা ম্যাথ পড়ো, ম্যাথটা পড়ো। 2x স্পিড দিয়ে হলেও ভালো হতো। আচ্ছা, 2x স্পিড দিয়ে তাদের ক্লাস করা অভ্যাস, তাদের কাছে আমার এখন এই লাইভ ক্লাসটা মনে হবে যে আরে ভাইয়া এত স্লোলি কথা বলতেছে কেন, যাদের 2x স্পিড দিয়ে ক্লাস করে অভ্যাস। আচ্ছা, উদাহরণ 41 দেখো কি বলছে আমাদের। এক্স সমান কি দেওয়া আছে cos t, ওয়াই সমান দেওয়া আছে sin t, জেড সমান শুধু টি দেওয়া আছে। আচ্ছা, এক্স সমান cos t, ওয়াই সমান sin t, আর জেড সমান শুধু টি দেওয়া আছে। ঠিক আছে, বলছে বৃত্তাকার হ্যালিক্সের টি ইকুয়ালস টু 0 বিন্দু হতে টি ইকুয়ালস টু পাই বিন্দু পর্যন্ত চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমাদের এখানে ডিরেক্ট এক্স ওয়াই আর জেড এর মান দিয়ে দিছে, আমাদের কি আলাদা করে মান বের করতে হচ্ছে? এক্স ওয়াই জেড এর মান বের করতে হচ্ছে না। তাহলে আমরা কি এরপর ডিরেক্ট লিখব। আচ্ছা, সলিউশন। এরপরে তোমরা লিখবা যে প্রদত্ত সমীকরণ বা প্রদত্ত পরামিতিক সমীকরণ লিখে এটা এটা আর এটা লিখে নিবা। এরপরে লিখবা কি নির্ণয় চাপ দৈর্ঘ্য। দেখো নির্ণয় চাপ দৈর্ঘ্য, আচ্ছা নির্ণয় না লিখবা, আমরা জানি চাপ দৈর্ঘ্য এল সমান কি রুট ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি স্কোয়ার। এরপর শেষে কি হবে ডিটি। এইখানে অনেকে ভুল করবে, এই ডিটিটা দিবে না। এই ডিটি না দিয়ে ওরা এই রুটের ভেতরকার অংশ করে দিয়ে আসবে একদম শেষ পর্যন্ত, গিয়ে ওখানে যে ভুল করবে ওই ডিটি দিতে হবে, আর এখানে আমাদের যোগদীকরণ চিহ্ন দিতে হবে। আর সীমা কি হবে 0 থেকে পাই বিন্দু পর্যন্ত আমাদের সীমাটা হবে। আচ্ছা, 0 থেকে পাই, ঠিক আছে। এখন আমরা কি করব? এখন আমরা যদিও ধাপে আমরা কি বলছিলাম, প্রথমে এইটা বের করে স্কোয়ার করবো, এরপরে এইটা বের করে স্কোয়ার করবো, এরপরে এইটা বের করে স্কোয়ার করব, কিন্তু ওইভাবে আমরা ধাপ অনুযায়ী করব না। কেন করব না? ওইটা একটু বড় হয়ে যায়। আমরা এখন তো বড় হয়েছি, তাই না? সেকেন্ড ইয়ারে পড়ি আমরা ডিরেক্ট এখান থেকে সরাসরি ম্যাথ করব, কারণ এগুলো অন্তরীকরণ আমরা ক্লাস 11 থেকে করতেছি, ইন্টারমিডিয়েট থেকে এই অন্তরীকরণগুলো করতেছি, একদম ইজি অন্তরীকরণ। দেখো তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই রুট ডি বাই ডিটি, আচ্ছা ডি বাই ডিটি, এক্স এর কি হবে cos t, এইটার উপর কি হবে স্কোয়ার হবে, এরপরে প্লাস ডি বাই ডিটি, ওয়াই এর জায়গায় কি হবে sin t, এটার উপর কি হবে স্কোয়ার হবে, প্লাস ডি বাই ডিটি দুটো, আচ্ছা ডি বাই ডিটি, জেড এর জায়গায় কি হবে শুধু টি, এটার উপর কি হবে স্কোয়ার হবে, আর এইটা কি টোটালটা রুটের ভেতরে, আর পাশে কি থাকবে ডিডি থাকবে। বুঝছো? এখানে আমরা কি করলাম, এখানে আমরা জাস্ট এক্স ওয়াই আর জেড এর মানগুলো বসাই দিলাম। ঠিক আছে, দেখো এখন আমরা কি করব বলো। এখন আমরা এই যে এগুলো আছে যে এগুলোকে আমরা কি করব, ডি বাই ডিটি মানে কি অন্তরীকরণ না? ডি বাই ডিটি মানে কি অন্তরীকরণ করতে হয় আমাদের। তাহলে আমরা যদি অন্তরীকরণ করি কস্টিকে টির সাপেক্ষে, কস্টিকে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস সাইন টি আসে, টির সাপেক্ষে কস্টিকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন টি, উপরে কি আছে স্কোয়ার আছে, প্লাস
ডি বাই ডিটি অফ সাইন টি, সাইন টিকে অন্তরীকরণ করলে কত আসবে আমাদের? সাইন টিকে অন্তরীকরণ করলে কস টি আসবে। কস টি উপরে স্কোয়ার আছে প্লাস, এখানে দেখো টির সাপেক্ষে টিকে অন্তরীকরণ, টির সাপেক্ষে টিকে অন্তরীকরণ করলে কি হবে? 1 আসবে। ঠিক আছে, 1 স্কোয়ার। এখন এই পাশে কি থাকবে? ডিডি থাকবে। এরপর আমাদের কি কাজ? এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে বর্গ করলে কি হবে? মাইনাস সাইন টি, এইটাকে বর্গ করলে কি হবে? সাইন স্কোয়ার টি আসবে না? অবশ্যই সাইন স্কোয়ার টি প্লাস কজ স্কোয়ার টি প্লাস 1। এখানে চাইলে ব্র্যাকেট দিতে পারো, না দিলেও অসুবিধা নেই। একটু সৌন্দর্যের জন্য আমরা জাস্ট ব্র্যাকেটটা দিছি, এত ফাঁকা ফাঁকা করে লিখতেছি। ঠিক আছে, এরপরে দেখো এটা একদম ছোটবেলার সূত্র। কি সূত্র? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত আসবে? আচ্ছা এইটা বাদ দাও, এতখানি পরে চিন্তা করো, এই দুইটা চিন্তা করো। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি আসে? 1 আসে না? এই যে আমাদের ইতি আপু বলে দিছে 1 হবে, তাহলে এইটার মান কত আসবে? 1 আসবে। 1 প্লাস সাথে কি আছে? এই প্লাস 1টা চলে আসবে, আর পাশে কি থাকবে? ডিটি থাকবে, নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা যোগ করলে কত আসবে? 0 থেকে পাই √2 আসবে, 0 থেকে পাই √2 আসবে। বুঝতে পারছো? আচ্ছা, আর পাশে কি থাকবে? ডিডি থাকবে। এখন আমরা চাইলে উপরে একটু মুছাই দিই, দেখো। আচ্ছা দেখো, এখানে লক্ষ্য করো, √2 কি ধ্রুবক না? অবশ্যই √2 কি ধ্রুবক, তো তাই না? তাহলে ধ্রুবকটা সামনে চলে আসবে। √2 ইন্টু 0 থেকে পাই ডিটি। এখন আমাকে বলো, তোমরা কমেন্ট করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন আমাকে একটু কমেন্ট করো যে ধ্রুব সংখ্যাকে যোগদীকরণ করলে কত আসবে? আমরা টির সাপেক্ষে যদি কোনো ধ্রুব সংখ্যাকে যোগদীকরণ করি, এখানে কিছু নাই মানে কি আছে? 1 আছে। আচ্ছা, 1কে টির সাপেক্ষে যদি যোগদীকরণ করি তাহলে কি আসবে? বলো বলো, কমেন্টে বলো দেখি। আচ্ছা বলো, হ্যাঁ বলো। শুধু টি আসবে। 1কে টির সাপেক্ষে যোগদীকরণ করলে কত আসবে? শুধু টি আসবে। এটাকে যদি আমরা অন্তরীকরণ করতাম তাহলে কত আসতো? 0 আসতো। আসমা আক্তার, এটা √, পাইলা কই তুমি? ও আচ্ছা, তুমি ডিরেক্ট করে দিছো। আচ্ছা, ওই পরের ধাপে যাচ্ছে আমরা, অত স্পিডে আমরা যাব না। তাহলে টির সাপেক্ষে কোনো ধ্রুব সংখ্যাকে যোগদীকরণ করলে কত আসবে? টি চলে আসবে, অর্থাৎ যার সাপেক্ষে করব কোনো ধ্রুব সংখ্যাকে সেইটাই চলে আসবে। এখানে কি হবে? 0 পাই, আপার লিমিট লোয়ার লিমিট, লোয়ার লিমিট আপার লিমিট। এরপরে √2, এখন কি করব? আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট কোথায় বসাবো? টি এর জায়গায় বসাবো। টি এর জায়গায় কি বসাবো? আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। আচ্ছা, তাহলে পাই বিয়োগ 0 ইকুয়ালস টু √2 পাই একক। শেষ, বুঝছো? আচ্ছা, আসমা আক্তার নুসরাত লিখছো, তোমার নাম কি নুসরাত নাকি? বুঝলাম না। আচ্ছা যাই হোক, পাই √2 বা √2 পাই, অলওয়েজ ট্রাই করবা ধ্রুবক সংখ্যাকে বাম পাশে লেখার। এরপরে চলক সংখ্যাগুলো দিতে থাকবা। ধ্রুব সংখ্যা কোথায় দিবা? বাম পাশে। এরপর চলক সংখ্যাগুলো দেবো, অর্থাৎ √2 পাই একক হবে এই প্রশ্নের চাপ দৈর্ঘ্য। উদাহরণ 41 আশা করি বুঝছো। যদি বুঝতে পারো তাহলে কমেন্টে সি লেখো, সি ফর ক্লিয়ার, আর অন্য কিছু মনে করো না। আচ্ছা, এরপরে ম্যাথ দেখো, √2 পাই একক। আর বই দেখে ডিরেক্ট উত্তর বলে দিলা নাকি? বই দেখে ডিরেক্ট উত্তর বলা যাবে না কিন্তু। আচ্ছা, হ্যাঁ, এরপরে হ্যাঁ, উদাহরণ 42 দেখো। উদাহরণ 42 দেখো, একটু টাফ এটা।
হুম হুম দেখো উদাহরণ 42, যাদের কাছে বই আছে তারা উদাহরণ 42 দেখো। আর এটা বুঝতে পারলে ক্লিয়ার। আচ্ছা, ইতি বলছে ক্লিয়ার, ঠিক আছে। আসমা বলছে ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে। আমরা পরবর্তী ম্যাথে যাই তাহলে। সবাই আশা করি বুঝতে পারছো। দেখো আমাদের পরবর্তী ম্যাথ কি বলছে, আমাদের ডিরেক্ট কোনো টি এর মান বিন্দু আকারে দেয়নি গা। আচ্ছা, মুনতাহা, এটা বারবার মুনতাহিনা হয়ে যাচ্ছে। আচ্ছা 42 নাম্বার দেখো, এখানে ডিরেক্ট টি এর কোনো বিন্দু দেয়নি। আমাদের কি বলছে যে উদাহরণ 42 1,0,0 হতে বিন্দু হতে, আচ্ছা আচ্ছা পুরাটা লিখবো না, এত হতে এত 1,0,2 পাই বিন্দু পর্যন্ত, এত বিন্দু পর্যন্ত বৃত্তাকার হ্যালিক্স। এরপরে আমাদের ভেক্টর সমীকরণ দিছে কি, আর অফ টি ইকুয়ালস টু cos টি আই ক্যাপ প্লাস সাইন টি জে ক্যাপ প্লাস শুধু টি কে ক্যাপ। তাহলে কি বললাম আমরা? আচ্ছা বই নাই ভাই, কোনো সমস্যা নাই, আমি যে রিডিং পড়তেছি আর এখানে লিখতেছি ওইটা দেখেই আশা করি বুঝতে পারবা। এরপরের দিন থেকে ক্লাস নেওয়ার আগে আমি তোমাদেরকে প্রশ্ন প্রোভাইড করব, যার ফলে তোমরা বুঝতে পারবা যে হচ্ছে কোন কোন প্রশ্ন পড়াচ্ছি। দেখো উদাহরণ 42 আমাদের কি বলছে যে এই বিন্দু থেকে এই বিন্দুতে, এই বিন্দু পর্যন্ত বৃত্তাকার হ্যালিক্সের এই একটা ভেক্টর সমীকরণ দিছে। এই ভেক্টর সমীকরণের চাপ দৈর্ঘ্য বা শুধু দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে। এই অধ্যায় শুধু দৈর্ঘ্য বললেও চাপ দৈর্ঘ্যটাই বোঝাবে, বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে ডিরেক্ট টি এর কোনো ভ্যালু দিয়ে দেয়নি। তাহলে টি এর কত থেকে কত পর্যন্ত পরিবর্তনটা হয়েছে, অর্থাৎ টি এর লোয়ার লিমিট কত আর আপার লিমিট কত, এইটা দেখে একটু কমন সেন্স খাটাও, একটু দেখো কোথায় কোথায় পরিবর্তন হয়েছে, কোথায় কোথায় পরিবর্তন হয়েছে এই দুইটা বিন্দুর ভেতরে খেয়াল করো। আমরা বেশি কঠিন করব না, বেশি কঠিন শিখবো না, এই দুটো বিন্দুর দিকে একটু লক্ষ্য করো। দেখো যে এখানেও 1, এখানেও 1, আবার এখানেও 0, এখানেও 0, এই দুইটা স্থানাঙ্কে কোনো পরিবর্তন হয়েছে, অর্থাৎ এক্স আর ওয়াই অক্ষে কোনো পরিবর্তন হয়েছে কি? এক্স আর ওয়াই অক্ষে কোনো পরিবর্তন হয়নি। তাহলে পরিবর্তনটা কোথায়? এখানে দেখো 0 আর এখানে হয়েছে 2 পাই, তার মানে আমাদের পরিবর্তনটা কোথায় হচ্ছে বুঝতে পারতেছো? 0 থেকে 2 পাই হয়েছে, এখানেই তো আমাদের মূল পরিবর্তনটা। আমরা ওই রকম মানে অনেক ভাইয়া আছে দেখবা চিত্র আঁকায় অনেক কঠিন করে এই বিষয়টা বোঝাচ্ছে। আমাদের কি পরীক্ষায় এত টাইম আছে যে হচ্ছে চিত্র আঁকায়া, রাফ পেজে চিত্র আঁকায়া আবার মনে করো কি বলে আরো কঠিন কঠিন করে বোঝার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তাহলে 0 থেকে 2 পাই আমাদের পরিবর্তন হয়েছে। আচ্ছা ইতি বলছে 0 থেকে 2 পাই জেড অক্ষে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি কি বেশি স্পিডে যাচ্ছি নাকি আমার এখানে কমেন্ট দেরিতে আসতেছে? আচ্ছা ওটা বিষয় না। তাহলে আমাদের টি এর মান কি আসবে? তাহলে আমাদের টি এর লোয়ার লিমিট হবে টি ইকুয়ালস টু 0 বিন্দু হতে টি ইকুয়ালস টু 0 বিন্দু হতে টি ইকুয়ালস টু 2 পাই বিন্দুতে এইটার আমাদের কি চাপ দৈর্ঘ্য বা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাই না? তাহলে টি ইকুয়ালস টু 0 বিন্দু হতে টি ইকুয়ালস টু 2 পাই বিন্দুতে এইটার চাপ দৈর্ঘ্য বা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন আমাকে বলো যে এইটা থেকে আমরা কি করব এখন? এইটা থেকে আমরা কি করব এখন বলো? এইটা থেকে আমরা কি করব? পরামিতিক সমীকরণ নিয়ে যাবো না কেন? আমাদের এক্স ওয়াই জেড এর মান লাগবে। তাহলে দেখো প্রদত্ত ভেক্টর সমীকরণের পরামিতিক সমীকরণ, এটা একটু সংক্ষেপে লিখলাম কি, প্রদত্ত ভেক্টর সমীকরণের পরামিতিক সমীকরণ এক্স ইকুয়ালস টু cos t, y ইকুয়ালস টু sin t প্লাস z ইকুয়ালস টু শুধু t। চাইলে এখানেও তোমরা
অন্তরীকরণ বের করতে পারো, অথবা আগের ম্যাথের মতনও অন্তরীকরণ বের করতে পারো। দেখো সেম ম্যাথ আগের ম্যাথে কি ছিল, এক্স সমান cos t, ওয়াই সমান sin t, জেড সমান শুধু টি। এটাকে আমার আর করে দিতে হবে? বলো, এটা তোমরা নিজেরা পারবা না। এরপর কি চাপ দৈর্ঘ্য সূত্র অ্যাপ্লাই করে দেবা। চাপ দৈর্ঘ্য L equals to root dx by dt whole square plus dy by dt whole square plus dz by dt whole square dt integration of 0 থেকে 2 পাই। বলো, এরপরে কি তোমরা নিজেরা পারবা না? বলো বলো বলো, পারবা তো, তাই না? অবশ্যই পারতে হবে তোমাদের নিজেদের। দেখো, অবশ্যই পারতে হবে কিন্তু। বলো, কমেন্টে বলো যে পারবা কিনা। পারবো ভাইয়া, মুনতাহা বলছে পারবো ভাইয়া। আর কেউ? আগের মতো সেম, হ্যাঁ ইতি বলছে আগের মতো সেম, একদম সেম টু সেম আগের ম্যাথ। শুধু এখানে পার্থক্য কোথায়, এখানে আমাদের টি এর মানটা ডিরেক্ট দেয়নি, আর এখানে আমাদের ভেক্টর সমীকরণ দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, আসমা বলছে পারবো ভাইয়া, ঠিক আছে, মোটামুটি সবাই বলছো পারবা, ঠিক আছে। এরপরে আমরা আর একটা ম্যাথ দেখি। দেখো, এরপরে উদাহরণ 43 দেখো, এখানে একটু সামনে ধ্রুবক দিয়ে দিছে, তাছাড়া বাদ বাকি সব সেম। হ্যাঁ, উদাহরণ 43 দেখো, যাদের বই আছে তারা দেখো উদাহরণ 43, আর তাদের বই নাই আমি পড়তেছি, একটু দাঁড়াও। দেখো উদাহরণ 43 কি বলছে আমাদের, নিম্নের পরামিতিক বক্ররেখার চাপ দৈর্ঘ্য নির্ণয় করো। পরামিতিক বক্ররেখা কি দেওয়া আছে আমাদের, x সমান 3 cos t, y সমান 3 sin t, z সমান 4t। আচ্ছা, এখানে একটু প্যাচ আছে। প্যাচটা কি, এখানে টি এর মান আমাদের ডিরেক্ট না দিয়ে বলছে 0-র সাথে বড় হবে, 2 পায়ের সাথে ছোট হবে বা সমান হবে, এইটা আমাদের সীমা দিয়ে দিছে। আর এই পরামিতিক বক্ররেখার চাপ দৈর্ঘ্য, আচ্ছা মমতাহা, আচ্ছা এই নাম পড়া নিয়ে একটু একটা কাহিনী আছে, কাহিনীটা আমি তোমাদের পরে বলতেছি। হ্যাঁ, তাহলে কি বললাম যে হ্যাঁ, এই পরামিতিক বক্ররেখার চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। x সমান দেওয়া আছে cos t, y সমান 3 sin t, z সমান 4t দেওয়া আছে। এইটা আর ওইটা আগেরগুলো সেম টু সেম, শুধু এখানে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হলো এখানে ধ্রুবক দেওয়া আছে। আশা করি তোমাদের কাছে এগুলো বাচ্চা ম্যাথ তো বোঝো, সেই বাচ্চা ম্যাথই। তারপরে একটু সমাধান করা দিই। দেখো, তাহলে আমরা ডিরেক্ট লিখবো চাপ দৈর্ঘ্য সমান রুট ডি বাই ডিটি, এক্স হবে না, এখানে এক্স এরিয়া না 3 cos t। আমরা সূত্রটা লিখতেছি না, আশা করি তোমরা বুঝতে পারবো। সূত্রটা বুঝতে পারবা না? বলো, অবশ্যই সূত্রটা বুঝতে পারবো তোমরা। তাহলে এটার উপর কি হবে, স্কোয়ার হবে প্লাস ডি বাই ডিটি, ওয়াই এর মান কত আছে sin t, এরপর স্কোয়ার প্লাস ডি বাই ডিটি 4t, এইটার উপরে স্কোয়ার, টোটালটার উপর রুট, এখানে ডিটি আসবে। আর এখানে কি হবে বলো, এখানে সীমাটা কি হবে আমাদের, এখানে সীমা আমরা কি করব, সর্বোচ্চ আর সর্বনিম্ন সীমাটা নিব। অর্থাৎ কি বোঝাচ্ছে আমাদের, এই টাইপের সীমা দেওয়া থাকলে, সমান সমান না দিয়ে এই টাইপের সীমা দেওয়া থাকলে, ক্লাস মেবি আটকে আছে। আচ্ছা ঠিক আছে, সমান না দিয়ে এই টাইপের সীমা দিলে, অর্থাৎ 0-র সাথে বড় বা সমান, 2 পায়ের সাথে ছোট বা সমান, এই টাইপের সীমা দিলে আমরা সর্বোচ্চ আর সর্বনিম্নটা নিব। কিভাবে, 0 আর 2 পাই নেব। এখানে 0 থেকে শুরু হবে, 2 পায়ে শেষ হবে। সীমাটা কি হবে, 0 হতে 2 পাই পর্যন্ত।
এর ভেতর সবগুলো মানই আসবে, কিন্তু আমরা এখানে লিখবো 0 থেকে 2 পাই পর্যন্ত। তাহলে 0 আর 2 পাই, দেখো 0 2 পাই রুট। এই 3 কি ধ্রুবক না? 3টা সামনে চলে আসবে, তাহলে 3 যদি সামনে চলে আসে আর cos t কে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই 3 কে আমরা সামনে নিয়ে নিছি, এখন কি cos t কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 3 কে সামনে নিলে আর cos t কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? মাইনাস সাইন টি। কিন্তু এই পুরোটার উপর স্কোয়ার হবে, কিন্তু এই 3 সহ স্কোয়ার হবে। এখানে 3 সহ স্কোয়ার দেওয়া আছে, বুঝতে পারছো? 3 সহ স্কোয়ার হবে। এরপরে দেখো এখানে মিস্টেক করে ফেলছি লিখতে। এরপরে প্লাস এই 3টা সামনে চলে আসবে, ঠিক আছে, সামনে চলে আসলো। এরপরে কি সাইন টিকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। এরপর আমাদের কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে? সাইন টিকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos t হয়। তাহলে এখানে কি আসবে? cos t এরপর স্কোয়ার প্লাস এ 4 কি ধ্রুবক? 4 কোথায় আসবে? সামনে চলে আসবে। এরপরে 4 যদি সামনে চলে আসে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। তার মানে এখানে 4 স্কোয়ার হবে, আর শেষে কি হবে? ডিটি হবে। এরপরে দেখো বিন্দু আমাদের কি 0 থেকে 2 পাই। দেখো এখানে স্কোয়ার এই 3 উপরে চলে আসবে, তাহলে কি 9। 3 কে স্কোয়ার করলে কত হয়? 9 হয়। আর সাইনের উপর স্কোয়ার দিলে সাইন স্কোয়ার টি আসবে, প্লাস এই স্কোয়ার কোথায় আসবে? 3 উপরে আসবে, cos টির উপরে আসবে। তাহলে কি হবে? 9 cos স্কোয়ার টি প্লাস 4 কে স্কোয়ার করলে কত হয়? 16। এরপরে ডিটি দেখো 0 থেকে 2 পাই রুট। দেখো পুরা সেম ম্যাথ। এখানে দেখো, আচ্ছা এই 9 কে আমরা কমন নিতে পারি, 2 জায়গাতে 9 আছে। কেন 9 কে কমন নিব আমরা? কারণ সাইন স্কোয়ার টি প্লাস কজ স্কোয়ার টি সমান কত আসবে? 1 আসবে। তাহলে আমরা যদি 9 কে কমন নিই তাহলে কি হবে? সাইন স্কোয়ার টি প্লাস কজ স্কোয়ার টি প্লাস কত? 16, হ্যাঁ 16 ডিটি। এরপর কত হবে? রুট হবে। এখন দেখো এই সাইন স্কোয়ারটি আর কজ স্কোয়ারটির পরিবর্তে আমরা কত লিখতে পারি? 1 লিখতে পারি। দেখো 1 লিখলে শুধু 9 হয়। 9 আর 16 যোগ করলে কত হয়? 9 আর 16 যোগ করলে 25 হয়। তাহলে আমরা 25 লিখে দিই। দেখো পুরাটা যোগ করে 25 সাথে থাকবে কি? এই ডিটিকে আমরা এদিকে চাপাই নিয়ে আসবো। এরপরে দেখো রুট 25 কে রুট করলে কত আসে? 5 আসে না? 25 কে রুট করলে তো 5 আসে, তাই না? তাহলে 5 কি ধ্রুব সংখ্যা? 5 কোথায় যাবে? সামনে চলে যাবে। 5 সামনে চলে আসলো, 0 থেকে 2 পাই শুধু ডিটি। তাহলে এইটা আগের মতনই। তাহলে 5 টি লোয়ার লিমিট আপার লিমিট। এরপরে কি? টি এর জায়গায় আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসাই দিব। তাহলে 5 ইন্টু 2 পাই মাইনাস 0। এরপরে কি? এই 5টা ভেতরে গুণ করে দেবো। ভেতরে গুণ করে দিলে কি হবে? 10 পাই হবে। বুঝতে পারছো? 10 পাই। এত একক, শেষে একক লিখে দিবা, বুঝছো? কারণ এটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, দৈর্ঘ্যের কি থাকে? একক থাকে। আশা করি বুঝছো। এই ম্যাথটা যদি বুঝো তাহলে কমেন্টে সি লেখো, তাহলে আমরা এরপরে অন্য ম্যাথে যাব। আরে ব্যাপক ঘেমে গেছে তো। বলো বুঝছো কিনা বলো, বুঝতে পারছো কিনা? আচ্ছা 42। এরপরে যারা বুঝছো তারা 42-এর 2 নাম্বার ম্যাথটা দেখো।
আচ্ছা, জনি বলছে জি ভাইয়া, মমতাহা বলছে জি সি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেখো এরপরে এরপরে হচ্ছে 42-এর 2 নাম্বার ম্যাথটা দেখো। উদাহরণ 42, 2 নাম্বার ম্যাথ। বুঝছি, এখানে একটা সূত্রটা লিখে রেখে দিতে হবে, তাহলে বারবার লিখতে হবে না। দেখো কি বললাম, 42-এর 2 নাম্বারটা দেখো। এখানে আর মনে করো ওই ত্রিকোণমিতিক কোনো অনুপাত নাই। আচ্ছা আচ্ছা, এক্স সমান কি দেওয়া আছে দেখো। এখানে আমাদের বলছে এটা 42-এরই 2 নাম্বার, তো সরি এটা 43-এর 2 নাম্বার। হ্যাঁ, এর আগের ম্যাথটা 43 ছিল, এটা 43-এর 2 নাম্বার ম্যাথ, বলতে একটু মিস্টেক হচ্ছে। আচ্ছা, 43-এর 2 নাম্বারটা দেখো। এখানে কোনো ত্রিকোণমিতিক অনুপাত নাই, এখানে কোনো ত্রিকোণমিতিক অনুপাত নাই। এখানে কি বলছে, এক্স ইকুয়ালস টু হাফ টি কমা ওয়াই ইকুয়ালস টু 1/3 1 মাইনাস টি টু দি পাওয়ার 3/2, বাপরে, কমা জেড ইকুয়ালস টু 1/3 1 প্লাস টি টু দি পাওয়ার 3/2। আর আমাদের সীমা দিয়ে দিছে কি, সীমা দিয়ে দিছে -1-এর চাইতে বড় বা সমান, +1-এর চেয়ে ছোট বা সমান। আচ্ছা, একদম ইজি ম্যাথ এটা। দেখো নোটে একটু ভুল করে তোলা আছে, ওটা ম্যাটার না। দেখো আমাদের কি বলছে যে এই পরামিতিক ফাংশনের এই সীমার ভেতরে আমাদের চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই পরামিতিক ফাংশনের এই সীমার ভেতরে আমাদের চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে চাপ দৈর্ঘ্য সূত্রটা লিখে নিব না, এখন আমরা ডিরেক্ট সূত্র লিখবো না। দেখো প্রথমে একদম ক্লাসের শুরুতে যখন আমরা ধাপের কথা বললাম, যে ধাপ সমূহ কি করছিলাম, আমরা আলাদা আলাদা করে বের করার কথা বলছিলাম। কোথায় কোথায় বের করব, এই যে যখন দেখবা যে ক্যালকুলেশন করা একটু জটিল হয়ে যাচ্ছে, তাহলে রুটের ভেতরে আমরা ডিরেক্ট যদি করতে যাই তাহলে কি একটু বড় হয়ে যাবে না, রুটটাকে বিশ্রী দেখাবে। দেখো একটা রুটকে যখন তুমি এই রুটটাকে পুরা একটা খাতা জুড়ে দিচ্ছ, ভেতরে হিজিবিজি হিজিবিজি আছে, খাতাটাকে বিশ্রী লাগে না? আমার বোর্ডটাকে দেখো, প্রচুর বিশ্রী লাগতেছে না? অবশ্যই। তাহলে আমরা দেখব যে ম্যাথগুলো একটু ক্যালকুলেশন বড়, সেই ম্যাথগুলো আমরা আগে এক্স ওয়াই জেড কে টির সাপেক্ষে অন্তরীকরণ করে নেব, এরপরে যোগ করে নেব, অন্তরীকরণ করব, বর্গ করব, এরপরে যোগ করব, এরপরে যোগফলটাকে রুট করে যোগকরণ করব। তাহলে হবে কি, খাতাটা সুন্দর লাগবে আমাদের কাছে। শুধু আমাদের কাছে না, যিনি খাতা কাটবেন, যে টিচার খাতা কাটবেন, তার কাছেও বিষয়টা সুন্দর লাগবে। হয়তো তোমাকে 2-4 মার্ক এক্সট্রা বেশি দিবে না, তারপরেও সৌন্দর্যের একটা বিষয় আছে। দেখো তাহলে আমরা কি করব, এক্স কে টির সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ডি বাই ডিটি অফ এক্স এর জায়গায় কি আছে, হাফ টি। দেখো এই হাফ কি ধ্রুবক, হাফ কোথায় যাবে, সামনে আসবে। তাহলে হাফ ডি বাই ডিটি। তাহলে টি কে টির সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়। তাহলে আমরা ডিএক্স বাই ডিটি কত পাইলাম, হাফ পাইলাম। ডিএক্স বাই ডিটির মান কত আসলো, আমাদের হাফ আসলো। এরপর আমাদের কার মান বের করতে হবে, ডিওয়াই বাই ডিটির মান বের করতে হবে। তাহলে ডিওয়াই বাই ডিটি, ঠিক আছে, ডিওয়াই বাই ডিটির মান যদি আমরা বের করি, ডি বাই ডিটি অফ ওয়াই এর মান কত, দেখো 1/3 1 মাইনাস টি টু দি পাওয়ার 3/2। তাহলে 1/3 কি ধ্রুবক না, 1/3 তো ধ্রুবক, এই ধ্রুবক কোথায় আসবে, আমাদের সামনে চলে আসবে। তাহলে 1/3 ডি বাই ডিটি 1 মাইনাস টি টু দি পাওয়ার 3/2। তাহলে 1/3 ডি বাই ডিটি। আচ্ছা, এখন ডি বাই ডিটি আর লেখার দরকার নেই, এখন আমরা ডিরেক্ট অন্তরীকরণ করব। কিভাবে অন্তরীকরণটা করব লক্ষ্য করো। দেখো
ওয়ান মাইনাস টি, এই টোটালটাকে আমরা টি ধরবো। এই টোটালটাকে আমরা কি ধরবো? টি ধরবো। দেখো যদি আমরা এরকম আছে টি টু দি পাওয়ার 3/2, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে? পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসবে না, পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসবে। আর কি হবে? টি টু দি পাওয়ার 1 লেস হবে, অর্থাৎ 1 বিয়োগ হবে। এখানেও সেম কাজটাই করব আমরা। তাহলে পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসবে, 3/2 সামনে চলে আসবে। আর এই টোটালটাকে আমরা টি ধরছি যেহেতু, তাহলে এইটার পাওয়ার কি হবে? 1 কমে যাবে, 3/2 - 1। আচ্ছা, একটা জিনিস দেখো, এইটাকে আমরা টি ধরছি, কিন্তু এটা কি টি না, এটা কি তাহলে 1 - টি। এটা কি 1 - টি, এটাকে আবার কি করতে হবে? অন্তরীকরণ করে এটার সাথে গুণ করতে হবে। তাহলে এটাকে আবার যদি আমরা অন্তরীকরণ করি, দেখো কি হয়, d/dt 1 - টি। বলো এটাকে অন্তরীকরণ করলে কত আসবে? -1 আসবে, কারণ ধ্রুব সংখ্যাকে অন্তরীকরণ করলে 0, আর -টিকে অন্তরীকরণ করলে কত হবে? -1 হবে, -1 হবে। হ্যাঁ, -টি না, -1 হবে। হ্যাঁ, তাহলে এখানে উত্তর কত? গুণ কত হবে? -1। তাহলে এই 3 কাটবে, আর এই -1টা সামনে চলে আসবে, অর্থাৎ মাইনাস চিহ্ন দিয়ে দেবো আমরা। 1/2 1 - টি টু দি পাওয়ার কত আসবে বলো? 2 × 4, ক্যালকুলেটর ধরি, 3/2 - 1 হাফ। তাহলে টি টু দি পাওয়ার আসবে হাফ। 3/2 বিয়োগ 1 করলে কত আসবে? হাফ আসবে। আচ্ছা, হাফ আসবে, ঠিক আছে, হাফ আসবে। এখন অনেকে বলতে পারো, ভাইয়া এই ছোট একটা বিয়োগ আপনি ক্যালকুলেটর দিলেন। ভাই, আমি ক্যালকুলেটারে 1+1 দিয়ে তারপর বিশ্বাস করি যে 2 হয়, আর এটা তো অনেক বড় আমার কাছে। ঠিক আছে, নিচের গুলো আমরা মুছাই দিই। দেখো তাহলে আমরা কত পাইলাম? -1/2 1 - টি টু দি পাওয়ার হাফ। এটা কার মান পাইলাম আমরা? dy/dt মান পাইলাম। এরপর আমাদের কার মান বের করতে হবে? dz/dt মান বের করতে হবে অবশ্যই। তাহলে dz/dt মান কত দেওয়া আছে? 1/3 1 + টি টু দি পাওয়ার 3/2। তাহলে এটা তো ধ্রুবক, এটা সামনে চলে আসবে, 1/3 সামনে চলে আসবে। এরপরে d/dt 1 + টি টু দি পাওয়ার 3/2 1/3। আর এইটাকে যদি আমরা করি তাহলে কি পাওয়ার সামনে মনে চলে আসবে? কি করতেছি? অন্তরীকরণ করতেছি, যার ফলে এই পাওয়ারটা সামনে চলে আসবে, সামনে চলে আসার পরে 1 + টি টু দি পাওয়ার 1 কম হবে, যেটা পাওয়ার আছে সেটা থেকে আমরা 1 বিয়োগ করে দেব। এরপরে দেখো অন্ধকার, আচ্ছা, এরপরে দেখো কি করব? আমরা এটাকে অন্তরীকরণ করে গুণ করব। আমরা এখানে কিছুই গুণ করব না। বলো কেন গুণ করব না? এটা তোমরা একটু কমেন্টে জানাও যে এইখানে আমরা কেন কিছুই গুণ করলাম না। এর আগে তো -1 গুণ করলাম, কিন্তু এখানে আমরা কেন কিছুই গুণ করলাম না অন্তরীকরণ করার পরেও? কমেন্টে বলো দেখি। এরপর আমাদের কি কাজ? প্রত্যেকটা যে আমরা মান পাইলাম dx/dt dy/dt কই dz/dt, এই প্রত্যেকটাকে, আচ্ছা এটা আরেক লাইন করা যায়। দেখো, হ্যাঁ আরেক লাইন তো মাস্ট করতে হবে। 1/2 1 + টি টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এটা হলো। তাহলে আমরা এখন কি করব? প্রত্যেকটাকে বর্গ করে যোগ করব। এখানে কেন গুণ করলাম না কোনো কিছু? দেখি কে কে বলছে। আচ্ছা, ইতি বলছে যে 1 গুণ না করলেও হয়। 1 কেন আসলো জানো? এটাকে অন্তরীকরণ করলে 1ই হয়। গুড ইতি, গুড। এরপর আমাদের কি কাজ? প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বর্গ করে যোগ করব, আলাদা আলাদা করে বর্গ করবো না। দেখো dx/dt হোল স্কোয়ার প্লাস
dy বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি হোল স্কোয়ার। তাহলে ডিএক্স বাই ডিটি কত পাইছে? হাফ হোল স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার বললেই হয়। আচ্ছা, মাইনাস হাফ 1 মাইনাস টি টু দি পাওয়ার 1/2 এর পাওয়ার কত আছে? হ্যাঁ, এটা তো ডিওয়াই বাই ডিটি। হ্যাঁ, এরপর স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি আছে হচ্ছে হাফ ইন্টু 1 প্লাস টি টু দি পাওয়ার হাফ, তার উপরে আছে স্কোয়ার। এখন আমরা উপরে মুছাই দিব, কারণ সবগুলো মান ঠিকঠাক মতো বলা হয়েছে। হাফ মাইনাস হাফ 1 মাইনাস টি হাফ 1 প্লাস টি। হ্যাঁ, এখন দেখো উপরে একটু মুছাই দিই। তাহলে এটা কিসের মান পাচ্ছি আমরা? ডিএক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি স্কোয়ার পাচ্ছি, এইটার মান পাচ্ছি। তাহলে হাফকে যদি স্কোয়ার করি তাহলে 1/4 প্লাস, এখানে দেখো, এখানে এই স্কোয়ারটা এই মাইনাস হাফের উপরেও আছে, আবার 1 মাইনাস টি টু দি পাওয়ার হাফের উপরেও আছে। এই স্কোয়ারটা কার উপরে আছে? 1 মাইনাস হাফের উপরে আছে, 1 মাইনাস টি টু দি পাওয়ার হাফের উপরে আছে। তাহলে প্রথমে -1/2 উপর ফেলাই, অর্থাৎ হাফের উপর ফেলাই। মাইনাস হাফকে স্কোয়ার করলে কত হবে? মাইনাস প্লাস হয়ে যাবে, 1/4 চলে আসবে। এখানে কত আসতেছে? 1/4 ইন্টু 1 মাইনাস টি টু দি পাওয়ার হাফ, এর উপর আবার স্কোয়ার। তাহলে এটা কি হবে? গুণ হবে। হাফ ইন্টু 2 করলে কত হবে? এটা কেটে দেয় 1 হবে। তাহলে এখানে কত আসতেছে আমাদের? এখানে শুধু 1 মাইনাস টি আসতেছে। বুঝতে পারছো? এখানে কত আসতেছে? শুধু 1 মাইনাস টি আসতেছে। কেন? কোথায়? এই 2 এর উপর গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে কেটে যাচ্ছে। হাফ ইন্টু 2, তাহলে 1 আসতেছে, সেই জন্য 1 মাইনাস টি। এরপরে কি? এরপরে 1/4 সেম, শুধু এখানে চিহ্ন নাই কোনো। 1/4 1 প্লাস টি, এটা আমাদের কিসের মান আসলো? ডিএক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি স্কোয়ারের মান আসলো। এখান থেকে আরো একটু কাজ করতে পারো তোমরা। কি কাজ? 1/4 কমন নিয়ে নাও, 1 প্লাস 1 মাইনাস টি প্লাস 1 প্লাস টি। কিভাবে কি করলাম আমরা? এই 1/4 আমরা কমন নিচ্ছি, কমন নেওয়ার ফলে এখানে কি থাকতেছে? 1 থাকতেছে, আর এখানে বাদ বাকি অংশ বসে যাবে। এরপরে প্লাস এই বাদ বাকি অংশ বসে যাবে। এরপরে 80 আর 80 কাটবে, তাহলে আমাদের আসতেছে কত? 3/4। এটা কিসের মান আসলো? এটার মান আসলো, বারবার বলবো না, এটার মান আসলো। এখন এটার মানকে আমরা কি করব? এই যে সীমা দেওয়া আছে, এই সীমার ভেতরে যোগজীকরণ করব। যোগজীকরণ করলে আমাদের কি চলে আসবে? চাপ দৈর্ঘ্য চলে আসবে। ইতি বলছে 1/2 মানে রুট। হ্যাঁ, রুট, ঠিক আছে। হ্যাঁ, রুটে যাব না, আমরা অত করব না, ঠিক আছে। এটা আসলো। এরপর এটাকে আমরা কি করব? চাপ দৈর্ঘ্য রুট কই সীমা কই? -1 থেকে 1 রুট 3/4। এ পাশে কি হবে? ডিটি। তাহলে দেখো -1 1, এই রুট 3/4 কে ধ্রুবক, তাহলে সামনে ওরা নিয়ে আসতে পারি আমরা। সামনে যদি নিয়ে আসি আমরা, তাহলে রুট 3/2 হবে। এখন এই 2 কেমন হলো সেটা একটু কমেন্ট করো, দেখি কিরকম পারো। এরপরে ডিটি কমেন্ট করো। এখানে আমরা এই পাশে নিয়ে আসার পর রুট 3/4, এই পাশে নিয়ে আসার পর রুট 3/2 হলো কেমন? আচ্ছা, তাহলে রুট 3/2 ধ্রুবক আছে, ধ্রুবককে টি সাপেক্ষে অন্তরণ করলে
সরি যোগকরণ করে টি হবে -1 1 √3/2 আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। আপাতত দৃষ্টিতে এটা দেখে মনে হচ্ছে কি 0 হয়ে যাবে, কিন্তু না। আপার লিমিট 1 বিয়োগ লোয়ার লিমিট কত -1, তাহলে √3/2 1 মাইনাস মাইনাসে +1, তাহলে আমাদের কত আসতেছে √3 একক। শেষ। কেমন √3 একক হলো? +1 +1 2, এই টু 1, তাহলে কত আসতেছে √3 একক চলে আসতেছে আমাদের। বুঝতে পারছো? তাহলে কত আসতেছে √3 একক। √1/4 মানেই 1/2। গুড, ইতি গুড। আর কি কেউ লাইভে নাই? আরো 2 জন আছে, 3 জন আছে। তোমরা কমেন্ট করতেছো না কেন? বলো, তোমরা কমেন্ট করতেছো না কেন? আচ্ছা, আসমা বলছে যে 3 কে রুট করলে 3 √3 হবে, আর 4 কে রুট করলে 2 হবে। গুড, হ্যাঁ পারফেক্ট, ঠিক আছে। বলো, এই ম্যাথ বুঝছো তো? তাহলে যেহেতু কমেন্ট করছো এত সুন্দর করে, এই ম্যাথ বুঝছো। এরপরে আচ্ছা হ্যাঁ, এরপরে হচ্ছে 43-এর 3 নাম্বারটা দেখো। 43-এর 3 নাম্বারটা, আচ্ছা এটা মুছাই দি। দেখো, আমাদের পরামিতিক ফাংশন দিয়ে দিছে x = cos কিউব t, y = sin কিউব t, z = 2। আর সীমা আমাদের কি দিছে? 0-র চাইতে বড় বা সমান t, π/2 এর সাথে ছোট বা সমান। তাহলে এই পরামিতিক বক্ররেখার এই সীমার ভেতরে চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে। আচ্ছা, বুঝতেছি না ভাইয়া, কমেন্ট করতে পারতেছি না, ফোন মনে হয় কাজ করতেছে না, বাট বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মুমতাহা, তোমার কষ্ট করে কমেন্ট করতে হবে না, আর ম্যাথ বুঝতে পারলেই হলো। তো দেখো, হ্যাঁ এইটার আমাদের চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এটা কি ভেঙে ভেঙে দিয়ে করাবো? না, এটা ডিরেক্ট করে দেবো আমরা। দেখো, তাহলে চাপ দৈর্ঘ্য L সমান √dx dx/dt স্কোয়ার প্লাস, আচ্ছা এটা আমি পড়তেছি dx/dt, এটা কিন্তু ভুল পড়া। এটা পড়ার শুদ্ধ নিয়ম কি জানো? ddt of x, ddt of x, শুদ্ধ নিয়ম কি ddt of x, কিন্তু আমি পড়তেছি dx/dt। পড়ার সময় ভুল পড়লেও লেখার সময় সঠিক লিখতেছে। আর যদি কোনোদিন কেউ জিজ্ঞেস করে, তাহলে অবভিয়াসলি আমি সঠিকটাই বলবো। কিভাবে? ddt of x, dx/dt বলবো না। এখন তোমাদের পড়ানোর ক্ষেত্রে dx/dt বলা ইজি দেখে আমি বলতেছি। এই ভুলটা যেন তোমরা কইরো না। বলার ক্ষেত্রে ভুল হচ্ছে, লেখার ক্ষেত্রে তার ভুল হচ্ছে না। আচ্ছা, ddt of y হোল স্কোয়ার প্লাস ddt of z হোল স্কোয়ার। পাশে কি হবে? dt হবে। আর এখানে কি হবে? সীমা কি হবে? 0 থেকে π/2। এরপর সীমা দেখো 0 থেকে π/2। আচ্ছা আচ্ছা, x cos কিউবটিকে আমরা কি করব? অন্তরীকরণ করব একবার। cos কিউবটিকে একবার অন্তরীকরণ করলে কি হবে? d/dt of cos কিউব t। তাহলে প্রথমে এই পুরোটাকে আমরা টি ধরবো, যেহেতু টি সাপে করতেছি, এই পুরোটাকে আমরা কি ধরবো? টি ধরবো। তাহলে এই 3 সামনে চলে আসবে, 3 সামনে চলে আসবে। এরপরে cos স্কোয়ার টি হবে। কিভাবে? 3 সামনে চলে আসলো, পাওয়ার 1 কমে গেল। এরপরে এটা কি টি? এটা তো টি না। তাহলে এটা কি করতে হবে? আবার অন্তরীকরণ করতে হবে। কিভাবে?
কস স্কোয়ার আছে, ও না না সরি কসটি, হ্যাঁ কসটিকে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস সাইন টি, কসটিকে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস সাইন টি, ডিডিটি অফ এক্স, কসটিকে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস সাইন টি। তাহলে এখানে কি আসতেছে আমাদের মাইনাস 3 কস স্কোয়ার টি সাইন টি। তাহলে আমাদের ডিএক্স বাই ডিটি অর্থাৎ ডিডিটি অফ এক্স কে অন্তরীকরণ করলে কি আসতেছে আমাদের মাইনাস 3 কস স্কোয়ার টি সাইন টি। আমরা এটা ডিরেক্ট এখানে লিখবো, এটা কিন্তু পরীক্ষায় করতে হবে, নোটে দেওয়া আছে, নোট অনুযায়ী লিখবা। তাহলে আমাদের ডিরেক্ট এইটা কত আসতেছে মাইনাস 3 কস স্কোয়ার টি সাইন টি স্কোয়ার প্লাস, এরপরে ওয়াই কে করতে হবে আমাদের, দেখো ডিডিটি অফ ওয়াই, ওয়াই এর জায়গায় কি দেওয়া আছে সাইন কিউব টি, সাইন কিউব টি। তাহলে এটাকে করলে কি হবে 3টা সামনে চলে আসবে, এরপর কি হবে সাইন স্কোয়ার টি হবে, তাহলে 3 সাইন স্কোয়ার টি। এইটা তো সাইন টি কি শুধু টি না, এটাকে তাহলে কি করতে হবে আবার অন্তরীকরণ করে এটার সাথে গুণ করতে হবে, সাইন টিকে অন্তরীকরণ করলে কত আসবে কস টি, আর কিছু আছে না, কস টি। তাহলে এখানে কি আসতে আছে 3 সাইন স্কোয়ার টি কস টি, 3 সাইন স্কোয়ার টি কস টি, উপরে আছে কত স্কোয়ার প্লাস। আচ্ছা এই যে এই ভাঙানগুলো যদি কেউ না বুঝতে পারো তাহলে বলো কমেন্টে, বলো যে এই দুইটা যদি না বোঝো তাহলে কমেন্টে জানাও যে বোঝো নাই, বি লিখবা, তাহলে বুঝে যাবো যে বোঝো নাই, ঠিক আছে। এরপরে কি জেড, ডিডিটি অফ জেড, জেড এর মান কত আছে 2 আছে, ঠিক আছে 2। তাহলে টির সাপেক্ষে কোনো ধ্রুব পদকে অন্তরীকরণ করলে কত আসবে, অবভিয়াসলি 0 আসবে, যেহেতু ধ্রুবক 0। তাহলে আমাদের আর ওই সাইডে লেখার দরকার নেই। এরপরে এইটা আর এই পাশে কি হবে ডিটি হবে, বলো এটা যদি বুঝে থাকো তাহলে সি লেখো, না বুঝলে বি লেখো কমেন্টে, বলো বলো, যারা বোঝনি তারা বলো, খুব তাড়াতাড়ি বলো। বুঝছি ও 0, ইদি তুমি 0 দ্বারা কি বুঝাইলা, বুঝলাম না, আমি বুঝলাম না 0 কোথায়, ও আচ্ছা 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 এটা 0 হবে, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে বুঝছো। তাহলে এখন দেখো, এখন আমরা কি করতে পারি, পাই বাই 2 এই স্কোয়ারটা সবগুলোর উপর স্কোয়ার হয়ে যাবে, তাহলে 3 কে স্কোয়ার করলে কত হয় 9, মাইনাস 3 কে স্কোয়ার করলে 9 হয়। এরপরে কি কস টু দি পাওয়ার 4t, এরপর কি হবে সাইন স্কোয়ার টি। এই স্কোয়ারটা প্রতিটা পদের উপরে আসলো, যেহেতু এখানে গুণ আকারে আছে সেহেতু এক্সট্রা আমাদের সূত্র লাগবে না, জাস্ট প্রত্যেকটা পদের উপর আমরা স্কোয়ার দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। প্লাস এরপরে কি এখানেও সেম গুণ আকারে আছে, ঠিক আছে নিয়ে আসো, প্রত্যেকটা পদের উপর স্কোয়ার দিয়ে দাও, 3 কে স্কোয়ার করলে 9, সাইন স্কোয়ারের উপর স্কোয়ার নিয়ে আসলে সাইন টু দি পাওয়ার 4, এরপরে কজ স্কোয়ার টি, এখানে কি হবে ডিটি হবে। এরপরে দেখো, এরপরে আমাদের কি কাজ, সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার থাকলেই, সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার থাকলে তোমার প্রথমে মাথার ভেতরে সূত্র আসতে হবে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত 1, এইটা প্রথমে মাথার ভিতর নিয়ে আসবো। সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার দেখলে, দুইটা পাশাপাশি প্লাস আকারে দেখলে তোমার মাথার ভেতরে আসতে হবে দেখি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমাদের এইটাকে কোনোভাবে সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার থিটা বানাইতে হবে। তাহলে কিভাবে বানাইতে পারি, দেখো আমরা 9 কমন নিতে পারি, এরপর অবশ্যই সাইন স্কোয়ার টি কমন নিতে পারি, কজ স্কোয়ার টিও কমন নিতে পারি। দেখো কিভাবে কি করলাম, দুই পাশে 9 আছে, 9কে আমরা কমন নিছি। এরপরে কি করছি আমরা, এখানেও সাইন স্কোয়ার আছে, আচ্ছা এখানে সাইন স্কোয়ার আছে, এর ভেতরে কি সাইন স্কোয়ার আছে, হ্যাঁ আছে, যেহেতু সাইন টু দি পাওয়ার 4 আছে তার মানে অবশ্যই সাইন স্কোয়ার আছে, তার মানে কি অবশ্যই সাইন স্কোয়ার আছে। এরপরে হ্যাঁ, তাহলে আমরা কি 9 কমন নিলাম,
9 চলে আসলো। এরপর কি সাইন স্কোয়ার কমন নিছি, এখান থেকে সাইন স্কোয়ার কমন নিছি, সাইন স্কোয়ার কমন নেওয়ার ফলে কি হয়েছে, এটা চলে আসছে। এরপর কি আছে cos টু দি পাওয়ার 4, আমরা cos স্কোয়ারও কমন নিছি। তাহলে দেখো এখান থেকে না, এখান থেকে 9কে কমন নেওয়া হয়েছে, সাইন স্কোয়ারকে কমন নেওয়া হয়েছে, এখান থেকে cos স্কোয়ার, 4-এর ভেতর থেকে cos স্কোয়ার কমন নেওয়া হয়েছে। অর্থাৎ এই 3টা পদের ভেতরে 3টা পদই কমন নেওয়া হয়েছে। বাকি থাকতেছে কি, তাহলে বাকি কি থাকতেছে, cos টু দি পাওয়ার 4-এর ভেতর থেকে cos স্কোয়ার কমন নেওয়া হয়েছে, তাহলে বাকি থাকতেছে কি, cos স্কোয়ার থাকতেছে না? বোঝো নাই মনে হয়। দেখো cos স্কোয়ারটি, দেখো আমরাও এইটা কমন নিছি, এইটা কমন নেওয়ার ফলে এখান থেকে সাইন স্কোয়ারও কমন চলে আসছে, 9ও চলে আসছে, cos টু দি পাওয়ার 4-এর ভেতর থেকে cos স্কোয়ার কমন চলে আসছে। এখন এটা যদি গুণ করি তাহলে এটাই পাচ্ছি না আমরা, এটা গুণ করলে তো আমরা অবশ্যই এটাই পাবো, তাহলে আমাদের কমন না, ঠিক আছে। এরপরে এখানে কি থাকতেছে দেখো, cos স্কোয়ার নিয়ে নিছি, 9 নিয়ে নিছি, সাইন টু দি পাওয়ার 4-এর ভেতর থেকে সাইন স্কোয়ার নিছে, বাকি থাকতেছে কত, সাইন স্কোয়ার থাকতেছে, সাইন স্কোয়ার টি, এই পাশে ডিটি আর এখানে রুট। এই অংশটা বুঝছো কিনা বলো? আচ্ছা, ইতি বলছে বুঝছি, ঠিক আছে। আচ্ছা, cos স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা উপরে মুছাই দিই, দেখো তাহলে এতটুকুর মান কত, 1 না? এতটুকুর মান কত, 1 তো, হ্যাঁ 1। এরপরে কি আছে, 0 থেকে π/2 রুট 9 সাইন স্কোয়ার টি cos স্কোয়ার টি। দেখো এই 9কে আমরা কি লিখতে পারি, 3 স্কোয়ার লিখতে পারি কিনা, অবশ্যই 3 স্কোয়ার লিখতে পারি। তাহলে প্রত্যেকটার উপরে স্কোয়ার আছে, উপরে রুট আছে, তাহলে প্রত্যেকটার উপরে স্কোয়ার এবং উপরে রুট আছে, বাদ চলে যাবে। তাহলে এখানে কি হবে, দেখো তাহলে 0 থেকে π/2 3 সাইন টি cos টি ডিটি, এটা আসতেছে আমাদের। এরপর এটাকে কি করতে হবে, আমাদের যোগদীকরণ করতে হবে, বুঝতে পারছো? যোগদীকরণ করার ক্ষেত্রে, এখানে যোগদীকরণ করার ক্ষেত্রে শর্টকাট ট্রিক্সও আছে, আবার জেড ধরেও করতে পারো। আমি শর্টকাট ট্রিক্সের বদলে জেডটা দেখাই। দেখো এখানে সাইন টি আছে আর cos টি আছে, তাহলে আমরা যদি cos টিকে ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ অন্তরীকরণ করি cos টিকে, তাহলে কি আসে, মাইনাস সাইন টি আসে। এখানে সাইন টি আছে কিন্তু মাইনাস আছে, মাইনাস নেই, তার মানে আমাদের cos টিকে ডিফারেন্সিয়েশন করা যাবে না, অর্থাৎ cos টিকে জেড ধরা যাবে না। তাহলে সাইন টি বাদ বাকি থাকতে সাইন টিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসতেছে, cos টি আসতেছে। সাইন টিকে ডিফারেন্সিয়েশন করলে cos টি আসতেছে। দেখো d/dt অফ সাইন টি সমান কত, cos টি না? অবশ্যই cos টি। তাহলে এখান থেকে যদি আমরা ডিটি কে এই পাশে পার করে দিই তাহলে কি হবে, আমরা জেড ধরবো না, আমরা একটু শর্টকাট খাটাবো, কারণ এই ম্যাথটা অলরেডি বড় হয়ে গেছে। আমরা যদি আবার জেড দিয়ে করতে যাই আরো কমপ্লিকেটেড হয়ে যাবে, আরো কঠিন ইংলিশ বললাম, আচ্ছা আরো কঠিন হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, এই ডিটি কে এই পাশে বার করে দিলাম, তাহলে কি হবে, cos ডিটি। আচ্ছা, তাহলে cos ডিটির পরিবর্তে, আচ্ছা cos টি ডিটি, ডিটির পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডি অফ সাইন টি লিখতে পারি। cos টির পরিবর্তে কি লিখতে পারি, ডি অফ সাইন টি। দেখো এর থেকে তো ধ্রুবক সামনে চলে আসবে 3, 0 থেকে π/2 cos টি ডিটি, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডি অফ সাইন টি। এখানে সাইন টি থাকবে, ডি অফ সাইন টি। এখন দেখো, এখন সাইন টির সাপেক্ষে সাইন টিকে কি করতে হবে, যোগদীকরণ করতে হবে। সাইন টির সাপেক্ষে সাইন টিকে যোগদীকরণ করতে হবে। কি বললাম, সাইন টির সাপেক্ষে সাইন টিকে যোগদীকরণ করতে হবে, তাহলে কি আসবে, সাইন স্কোয়ার টি/2, এখানে এটা থাকবে না, সাইন স্কোয়ার টি/2 কত, 0 থেকে π/2।
এটা বোঝো নাই, বোঝাই দিচ্ছে দেখো। ডি বা ডিটি না, অন্তরীকরণ না, যোগদীকরণ টি অফ ডিটি। আচ্ছা, টিও না, এক্স এর সাপেক্ষে, যেহেতু তোমরা সূত্র এক্সই পড়ছো, এক্স ডিএক্স। এটাকে যোগদীকরণ করলে কি হয়? এক্স স্কোয়ার বাই টু না, টু প্লাস সি। আচ্ছা, সি বাদ। ও তো এটাকে যোগদীকরণ করলে কি হয়? এক্স স্কোয়ার বাই টু হয় না? এক্স স্কোয়ার বাই টুই তো হয়, তাই না? তাহলে এক্স কে এক্স এর সাপেক্ষে যোগদীকরণ করলে যদি এক্স স্কোয়ার বাই টু হয়, সাইন টিকে সাইন টির সাপেক্ষে যোগদীকরণ করলে সাইন স্কোয়ার বাই টুই আসবে। বুঝছো? এক্স কে এক্স এর সাপেক্ষে যোগদীকরণ করলে যদি এক্স স্কোয়ার বাই টু হয়, সাইন টিকে সাইন টির সাপেক্ষে যোগদীকরণ করলে সাইন স্কোয়ার বাই টুই আসবে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো তাহলে আমরা এখন যদি মানগুলো বসাই দিই, 3, এখন আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। আপার লিমিট কি আছে? পাই বাই টু, সাইন স্কোয়ার পাই বাই টু ডিভাইডেড বাই টু। এই টুকে সামনে নিয়ে আসা যায় তো। আচ্ছা, এরপরে লোয়ার লিমিট শূন্য না লিখলে হবে। তাহলে দেখো এখানে কত আসবে? 3/2। সাইন 90 মান কত? সাইন 90 মান কত? 1 না? হ্যাঁ, সাইন 90 মান কত? 1। তাহলে আস্তে আস্তে তোমার 3/2 একক। উত্তর কত আসলো আমাদের? 3/2 একক চলে আসলো। এই জিনিসটা বুঝছো কিনা? পুরো প্রশ্ন না, শুধু এতটুকু যদি বুঝতে পারো তাহলে কমেন্টে সি লেখো। সি, হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, এতটুকু যদি বুঝতে পারো তাহলে কমেন্টে সি লেখো। বুঝছো? বলো তাড়াতাড়ি বলো, সময় নাই, অলরেডি কতক্ষণ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে না, আর একবার বুঝাবেন তো? আচ্ছা দেখো, এখানে একটু লক্ষ্য করো যে কি বললাম আমি। এখানে দেখো আমাদের, আচ্ছা উপরে লাইন মুছে দিছি। এটা ছিল না আমাদের উপরের লাইন, এটাই তো ছিল। এরপর আমরা কি দেখলাম? এখানে সাইন টি আছে আর কস টি আছে। তাহলে আমরা কি করব? কস টিকে ডিফারেন্সিয়েশন করবো প্রথমে। কস টিকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? মাইনাস সাইন টি। এখানে কি কোথাও আমাদের মাইনাস আছে? মাইনাস নেই। এরপর কি? সাইন টিকে ডিফারেন্সিয়েশন করে দেখবো। সহজ কথা, জেড ধরার নিয়ম। দেখো আমরা যদি সাইন টি সমান জেড ধরি তাহলে কত আসবে আমাদের? টির সাপেক্ষে করে দাও, যোগদীকরণ করে দাও। আচ্ছা, এটাই আরো বেশি কঠিন হয়ে যাবে। আচ্ছা, এইভাবে দেখো, সাইন টিকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? কস টি হয়। দেখো, ডি বাই ডিটি অফ সাইন টি সমান কত? কস টি না? হ্যাঁ, তাহলে ডি বাই ডিটি অফ সাইন টি সমান যদি কস টি হয়, তাহলে এই ডিটিটাকে আমরা যদি ওই পাশে বার করে দিই তাহলে কি হবে? কস টি ডিটি। এই ডিটিকে ওই পাশে বার করে দিচ্ছি, আর এখানে কি থাকতেছে? এখানে দেখো, এই ডিটিকে আমরা ওই পাশে বার করে দিচ্ছি, তাহলে ডি অফ সাইন টি থাকতেছে না? ডি আর সাইন টি, ডি অফ সাইন টি থাকতেছে। তাহলে কস টি ডিটির পরিবর্তে আমরা কি লিখতে পাচ্ছি? ডি অফ সাইন টি। কোথায়? এই যে ডি অফ সাইন টি লিখছি। এখন সাইন টিকে সাইন টির সাপেক্ষে যোগদীকরণ করতেছি। এবার দেখো, এক্স কে এক্স এর সাপেক্ষে যোগদীকরণ করলে কি হয়? দেখো, এক্স কে এক্স এর সাপেক্ষে যোগদীকরণ করলে কি হয়? পাওয়ার 1 বাড়ে। তাহলে এক্স এর পাওয়ার 1 আছে, 1 + 1 2, সেই পাওয়ার দ্বারা নিচে ভাগ হয়ে যায়। তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার বাই টু। তাহলে এক্স কে এক্স এর সাপেক্ষে যদি যোগদীকরণ করার পরে এক্স স্কোয়ার বাই টু হয়, তাহলে সাইন টিকে সাইন টির সাপেক্ষে যোগদীকরণ করলে কি হবে? সাইন স্কোয়ার বাই টি হবে অবশ্যই। বুঝছো কিনা বলো? আশা করি বুঝছো। যদি এরপরও না বোঝো, ইনবক্সে নক দিবা, আরো ডিটেলসে বুঝাই দেবো। ইনবক্সে নক দিবা, এরপর জেড দ্বারা করাই দিয়ে বুঝাই দেবো। আচ্ছা, এরপরে দেখো 44, হ্যাঁ 44 পারবো, 44 ছোট ম্যাথ।
44 একদম ছোট মাঠ, বাচ্চাকালের মাঠ একদম। 44, 44-এর 1 নাম্বার, এরপরে 2 নাম্বার।